আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আশ্বস্ত করেছেন। 1,36,00,000 ভোটারকে ডাকা হতে পারে শুনানিতে। যুব ভারতীতে লিওনেল মেসিকে ঘিরে বিশৃঙ্খলার প্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও বিধাননগরের সিপি মুকেশ কুমারের শোকজকে নির্বাচনের আগে মুখ বাঁচানোর চেষ্টা বলে সমালোচনা করেছেন বিরোধীরা। লোকসভায় পেশ হওয়া ভিবিজি রামজি বিল 2025-এর মাধ্যমে গ্রামীণ কর্মনিশ্চয়তা আরও সুরক্ষিত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। রোজভ্যালির টাকা ফেরত নিয়ে যে আর্থিক অনিয়ম হয়েছে সে সংক্রান্ত তদন্ত সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকেই করতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভাল শুরু হচ্ছে আগামীকাল। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে রাজ্যে প্রায় 1,36,00,000 ভোটারকে প্রাথমিকভাবে শুনানিতে ডাকা হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। তবে যাচাইয়ের সময় একাধিকবার নাম থাকা বা ডুপ্লিকেট এন্ট্রি বাদ দেওয়া হলে এই সংখ্যা কিছুটা কমতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান। তিনি বলেন, শুনানিতে ডাক পেলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। जो भी एलिजिबल वोटर है वो वोटर लिस्ट में रहेगा, इनएलिजिबल है वो चला जाएगा। किसी को हियरिंग नोटिस मिल रहा है, कोई डरने की बात नहीं है इसमें। ये कोई आपका नहीं है कि आपका कोर्ट ने समन कर लिया, आपका वारंट केस है या कुछ हो गया। ये तो एडमिनिस्ट्रेटिव हियरिंग है। आप डॉक्यूमेंट लेके जाइए, आपको हेल्प करेगा हियरिंग में, और हियरिंग में अगर आपका केस रिजेक्ट होता है तो आपको एक ऑर्डर मिलेगा और आप देख लेंगे ये हियरिंग जो रिजेक्शन हुआ है ठीक हुआ है नहीं हुआ है। नहीं हुआ है तो आप अपील कर सकते हैं। প্রাথমিকভাবে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে 58 লক্ষেরও বেশি নাম। আনম্যাপড অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কোনো সংযোগ নেই এমন ভোটারের সংখ্যা 30 লক্ষ। কী কারণে নাম বাদ দেওয়া হয়েছে তার কারণও উল্লেখ করা হয়েছে তালিকায়। খসড়া তালিকা প্রকাশ হবার সপ্তাহখানেকের মধ্যে শুনানি পর্ব শুরু হতে পারে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান। একটি প্রতিবেদন। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তালিকায় নাম না থাকা ভোটারদের মধ্যে ছড়িয়ে পড়েছে আশঙ্কা আর জল্পনা। তবে তালিকায় নাম না থাকলেও আশঙ্কার কোনো কারণ নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সকলকেই সব রকমভাবে সহায়তা করবে কমিশন। শুনানির জন্য ডাকা হলেও কেউ উপস্থিত হতে না পারলে তার যদি প্রকৃত কারণ থাকে তা অবশ্যই বিবেচনা করা হবে। পদ্ধতিগত বা তথ্যের অসঙ্গতির কারণে যাদের নাম বাদ গিয়েছে তারাও ডাক পাবেন এবং এতে কোনো অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। দীপঙ্কর ব্যানার্জির সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এসআইআর প্রক্রিয়ায় বাঙালি হিন্দুদের নাম বাদ গেলে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন। দিল্লিতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, এসআইআর প্রক্রিয়ায় যেসব অসঙ্গতি ধরা পড়েছে তাতে প্রমাণিত হয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসন কয়েক বছর ধরে রাজ্যে অনুপ্রবেশ করিয়েছে এবং বাঙালি হিন্দু যারা বাধ্য হয়ে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন তাদের সিএএতে আবেদন না করার জন্য ভুল বোঝানো হয়েছে। নানা অসঙ্গতি এসআইআরে আছে এবং সেই অসঙ্গতি প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন বিগত বেশ কয়েক বছর ধরে যেভাবে অনুপ্রবেশ করেছে তার সাথে বাঙালি উদ্বাস্তু যারা বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে এপারে আসতে ধর্ম বাঁচাতে তাদের মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন এতদিন ধরে। বলেছেন আপনারা তো নাগরিক, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা সিএতে ফর্ম ফিল আপ করবেন। এখন যদি কারো নাম এসআইআর থেকে বাদ যায় এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? এদিকে কলকাতায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্যের পিছনে ভুয়ো ভোটারের বড় অবদান আছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতাতে যে তৃণমূলের সাফল্য এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান। ইলেকশন কমিশন আগামী 1 মাস ধরে অনেকগুলো পদ্ধতি নিয়েছে, কিন্তু ইনিশিয়ালি 58 লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া যারা 2024-এ ছিলেন এবং 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি ইস্তফা দিচ্ছেন বলে জানিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি পাঠালে তা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর আপাতত মুখ্যমন্ত্রীই সামলাবেন। এদিকে যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনার তদন্তে সরকার গঠিত কমিটির প্রাথমিক সুপারিশের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
নবান্নে মুখ্য সচিব মনোজ পান্থের দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন। একই সঙ্গে শোকজ নোটিশ পাঠানো হয়েছে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিংহকে। অপসারিত হয়েছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনও। এদিকে যুব ভারতীতে লিওনেল মেসিকে ঘিরে বিশৃঙ্খলার প্রেক্ষিতে রাজ্য সরকারের নেওয়া উদ্যোগ লোকসভা নির্বাচনের আগে মুখ বাঁচানোর চেষ্টা বলে বিরোধীরা সমালোচনা করেছেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ সাজানো ঘটনা বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেন। দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাতে লেখা ওই চিঠিতে কারোর নাম নেই। তাছাড়া শুধুমাত্র পদ থেকে অব্যাহতি চাইলেই হবে না। রাজ্যের সম্মান যারা ভুলুণ্ঠিত করেছে তাদের গ্রেপ্তার করা প্রয়োজন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসানসোলে এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্য সরকার এবং পুলিশের ব্যর্থতার কারণে খেলার মাঠেও রাজনীতি প্রবেশ করেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি কাণ্ডে মন্ত্রীদের পাপের বোঝা পুলিশকে বহন করতে হচ্ছে বলে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিকে যুব ভারতের ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় পুলিশ বাইপাস এলাকার ধাবা থেকে রূপক মণ্ডল নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এই নিয়ে ওই ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হল। আজই তাকে আদালতে তোলা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। লোকসভায় পেশ হওয়া বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজি রামজি বিল 2025-এ গ্রামীণ পরিবারগুলির জন্য কর্মসংস্থানের মাধ্যমে বার্ষিক 125 দিনের মজুরি দেওয়ার একটি বিধিবদ্ধ নিশ্চয়তা প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সভায় বিলটি পেশ করে বলেন, মহাত্মা গান্ধীর আত্মনির্ভর ভারত এবং বিকশিত গ্রাম সম্প্রদায়ের চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই বর্তমান সরকার দরিদ্রদের কল্যাণ ও গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। जहाँ तक मनरेगा का सवाल है, कांग्रेस तो यूपीए तो केवल मनरेगा लेके आई थी, लेकिन 2,13,220 करोड़ रुपया यूपीए की सरकार ने मनरेगा पर खर्च किए थे। हमने 8,53,810 करोड़ रुपया गरीबों के कल्याण के लिए खर्च किए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আজ রাত 9:30 গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায়। রোজভ্যালির টাকা ফেরত নিয়ে যে আর্থিক অনিয়ম হয়েছে সে সংক্রান্ত তদন্ত সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস এসএফআইওকেই করতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এসএফআইও কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীন হওয়ায় এই ব্যাপারে অনুমতি মন্ত্রককে দিতে হবে বলে গতকাল ফের নির্দেশ দিয়েছেন দুই বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্ট শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজ্যকে 2 সপ্তাহ সময় দিয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট তার রায়ে জানায় আরজিকর হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগেই অনিকেতকে পোস্টিং দিতে হবে। সেই মতো 2 সপ্তাহ সময় দেওয়া হয় রাজ্যকে। এর প্রেক্ষিতে রাজ্য কী পদক্ষেপ গ্রহণ করেছে তা আগামী 2রা জানুয়ারি আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় আলিপুরদুয়ার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন নিম্ন আদালত মঞ্জুর করায় ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও তা খতিয়ে না দেখে কিভাবে এই জামিন মঞ্জুর হলো তা নিয়ে প্রশ্ন তোলেন। আগামী শুক্রবার প্রশান্ত বর্মনকে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি প্রাথমিক পর্যবেক্ষণ, সোনা লুট ও খুনের ঘটনা এবং প্রশান্ত বর্মনের যুক্ত থাকার তথ্য প্রমাণ মিলেছে। 22 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নিভাল এবার শুরু হচ্ছে আগামীকাল। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, মুখ্যমন্ত্রী এই কার্নিভালের উদ্বোধন করবেন। আগামী 30 তারিখ পর্যন্ত তা চলবে। মধ্য ডিসেম্বরে সকাল সন্ধ্যায় শীত অনুভূত হলেও সারাদিনই ঠান্ডা কম থাকছে। আজও আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি বেশি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আশ্বস্ত করেছেন। লোকসভায় পেশ হওয়া ভিভিজি রামজি বিল 2025-এর মাধ্যমে গ্রামীণ কর্মনিশ্চয়তা আরও সুরক্ষিত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় সরকার। পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভাল শুরু হচ্ছে আগামীকাল। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। ইথিওপিয়া সফরের শেষে আজ ওমানের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তামিলনাড়ুর ভেলোরে যাবেন। সেখানে তিনি শ্রীপুরাম স্বর্ণ মন্দিরে দর্শন ও আরতি করবেন। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বায়ু দূষণের সমস্যা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে। বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বিল গতকাল লোকসভায় পেশ করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সিডনির বন্ডি বিচে জঙ্গি হামলার প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে আজ লখনৌয়ে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইথিওপিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে দূরদর্শিতা ও নেতৃত্বদানের অনন্য ভূমিকাকে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গ্রেট অনার নেশন অফ ইথিওপিয়ায় ভূষিত করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলী। প্রধানমন্ত্রী এই সম্মান দেশের 140 কোটি জনগণ এবং ভারত ও ইথিওপিয়ার মৈত্রীর প্রতি উৎসর্গ করেছেন। সম্মান প্রদানের জন্য তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। यह सम्मान उन अनगिनत भारतीयों का है जिन्होंने हमारी साझेदारी को आकार दिया। 1896 के संघर्ष में सहयोग देने वाले गुजराती व्यापारी हो, इथोपियन मुक्ति के लिए लड़ने वाले भारतीय सैनिक हो या शिक्षा और निवेश के माध्यम से भविष्य संवारने वाले भारतीय शिक्षक और उद्योगपति। ভারত ও ইথিওপিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে চেয়েছে। উভয় দেশ রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কর্মসূচি, শুল্ক সংক্রান্ত বিষয়ে পারস্পরিক প্রশাসনিক সহযোগিতা সহ ইথিওপিয়ার বিদেশ মন্ত্রকে একটি ডেটা সেন্টার স্থাপন নিয়ে 3টি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে। গতকাল সন্ধ্যায় ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলীর সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই সফর ভারত ইথিওপিয়া সম্পর্ককে নতুন শক্তি, নতুন গতি এবং নতুন গভীরতা প্রদান করবে। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থনের জন্য ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি পাহেলগাম সন্ত্রাসবাদী হামলার বিষয়ে সংহতি জানানোর জন্য সে দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। हम भारत इथोपिया संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप उस स्तर पर ले जा रहे हैं। ये कदम हमारे संबंधों को नई ऊर्जा, नई गति और नई गहराई प्रदान करेगा। हमें हमारे सहयोग के प्रमुख आयामों जैसे इकोनॉमी, इनोवेशन, टेक्नोलॉजी, डिफेंस, हेल्थ, कैपेसिटी बिल्डिंग और मल्टीलेटरल कोऑपरेशन पर विचार विमर्श करने का मौका मिला। ভারত সহ বিশ্বের বহু দেশ আফ্রিকায় তাদের কৌশলগত বিনিয়োগ আরও বাড়াচ্ছে বলে ইথিওপিয়ার ভারতের রাষ্ট্রদূত অনিল কুমার রায় মন্তব্য করেছেন। আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত আফ্রিকার দেশগুলির সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক মজবুত করে তুলেছে। তিনি বিশেষ করে আফ্রিকার দেশগুলিতে ভারতের চালু করা ই আফ্রিকা নেটওয়ার্ক এবং ই চিকিৎসা পরিষেবার কথা উল্লেখ করেন। জর্ডান ও ইথিওপিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ ওমানে পৌঁছবেন। ওমানের রাষ্ট্রপ্রধান সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সেদেশ সফর করবেন। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল থাকবে। ভারত ওমান কূটনৈতিক সম্পর্কের 70তম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই সফরকালে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার 2 দিনের সফরে প্রধানমন্ত্রী ওমানের সুলতানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংক্রান্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তামিলনাড়ুর ভেলোর সফর করবেন। তিনি শ্রীপুরাম স্বর্ণ মন্দিরে দর্শন ও আরতি করবেন। রাষ্ট্রপতির মন্দির প্রাঙ্গণে একটি ধ্যানমণ্ডপ উদ্বোধন করার পাশাপাশি এটি বৃক্ষরোপণ করবেন। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান ভেলোরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, দেশে সম্প্রতি কার্যকর হওয়া নতুন 4টি শ্রমকোড শ্রমিক ও কর্মচারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। নতুন দিল্লিতে গতকাল শ্রম ও কর্মসংস্থান শীর্ষ সম্মেলন 2025-এ ভাষণ দিতে গিয়ে শ্রী মান্ডাভিয়া পূর্বতন শ্রম আইনকে একপেশে বলে চিহ্নিত করে বলেন, এই আইন কখনোই শ্রমিকদের কল্যাণ সূচিত করেনি। লোকসভায় গতকাল বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন
গ্রামীণ বিল 2025 পেশ করা হয়েছে। বিলটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন 2005-কে বদল করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকশিত ভারত 2047-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক আইনি কাঠামো প্রতিষ্ঠার জন্য বিলটি উত্থাপন করেন। এর মাধ্যমে প্রতি গ্রামীণ পরিবারের 125 দিনের মজুরি সহ কর্মসংস্থান নিশ্চিত করা হবে, যাদের প্রাপ্তবয়স্ক সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রম দিতে চান। বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন গতকাল জাতীয় রাজধানী কেন্দ্রীয় মন্ত্রী ও দলের বরিষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নীতিন গডকরি এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন। লোকসভায় গতকাল রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং বিল বাতিল ও সংশোধনী 2025 পাশ হয়েছে। এই বিলে পুরনো কিছু আইন বাতিল এবং বেশ কয়েকটি আইনে সংশোধন করা হয়েছে। বাতিল হওয়া মোট 71টি বিলের মধ্যে রয়েছে 1886 সালের ভারতীয় ট্রাম আইন, 1976-এর চিনির মূল্যে লেভির সমতা তহবিল আইন এবং 1988-র ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কর্মীদের কাজের শর্ত নিরূপণকারী আইন। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি আজ 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায়। আকাশবাণী কলকাতার এই বিশেষ অনুষ্ঠান এবার থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার রাত 8টা এবং বুধবার রাত 9:30টায় শোনা যাবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল জেরুজালেমে ইসরায়েলের বিদেশমন্ত্রী জিডিয়ন জারের সঙ্গে সাক্ষাৎ করেন। সিডনির বন্ডি বিচে হানুক্কা উৎসবের সময় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণহানির ঘটনায় উভয়ই গভীর শোক প্রকাশের পাশাপাশি সন্ত্রাসবাদের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, I convey our very, very sincere, deep condolences at the loss of life due to the terror attack at the Hanukkah celebrations in Bondi Beach. India and Israel have a policy of zero tolerance towards terrorism. We appreciate your consistent support to our fight against terrorism in all its forms and manifestations. India supports the Gaza peace plan and hopes that it would lead to a lasting and durable solution. জিডিয়ন স্যারের সঙ্গে আলাপচারিতার পর সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তারা ভারত ও ইসরায়েলের কৌশলগত অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্রের উন্নয়ন সহ গাজা চুক্তি বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী সমাধানের লক্ষ্যে মতবিনিময় করেছেন উভয় নেতা। দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বায়ু দূষণের সমস্যা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে। সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দার সিং সিরসা বলেছেন, আগামীকাল থেকে পেট্রোল পাম্পে সঠিক দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র পিইউসি ছাড়া কোনো গাড়িকে পেট্রোল দেওয়া হবে না। তিনি আরও বলেন, দিল্লিতে নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাকের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়াও আগামীকাল থেকে BS6 ক্যাটাগরির নিচের মডেলের দিল্লির বাইরের কোনো ব্যক্তিগত গাড়িকেও রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ট্রাম্পের এই বার্তা জানানো হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি সমাজ মাধ্যমের একটি পোস্টে মার্কিন দূতাবাস রাষ্ট্রপতির বক্তব্য ব্যক্ত করে জানায়, ভারত বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত আমেরিকার কৌশলগত অংশীদার। মার্কিন যুক্তরাষ্ট্র আরও 5টি দেশের প্রতি আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এর পাশাপাশি অন্যান্য দেশগুলির উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। নিষিদ্ধ দেশগুলোর তালিকায় যুক্ত হয়েছে বুর্কিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান এবং সিরিয়া। ট্রাম্প প্রশাসন আরও 15টি দেশের জন্য আংশিক বিধিনিষেধ আরোপ করেছে। এছাড়াও প্যালেস্তাইনি নথিধারী সকল ব্যক্তিদের জন্য ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তামিলনাড়ুর ভেলোরে যাবেন। খবর এখন এ পর্যন্তই।